সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাতে যাচ্ছি শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প দ্বিতীয় শরীর। আজ প্রথম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প বা উপন্যাস আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। গরমের ছুটির পর হেডমিস্ট্রেস সুধা সেনগুপ্ত যখন স্কুলে ফিরে এলেন, তখন তার সিঁথিতে সিঁদুরের একটা সূক্ষ্ম রেখা, হাতে বালার সঙ্গে সাদা শাঁখা দেখা যাচ্ছে। রিস্টওয়াচটাও নতুন। এসেই সই করলেন সুধা মিত্র। স্কুলে হইচই উঠল। এ কী কাণ্ড সুধাদি, আমরা জানতেও পেলাম না। সুধা মিত্রের ফর্সা গাল রাঙা হলো। রেজিস্টার্ড ম্যারেজ হঠাৎ হয়ে গেল, কাউকেই তেমন খবর দেয়া হয়নি। স্কুলের সেক্রেটারি হেসে বললেন, অভিনন্দন, কিন্তু আমরা তো এমনি ছাড়ব না, খাওয়াতে হবে। বেশ, কবে খাবেন বলুন? এখন নয়, মিস্টার মিত্র আসুন, জোর মিলুক তারপর। আর একজন জুড়ে দিলেন তার সঙ্গে, দুদিন খাওয়া আদায় করতে হবে, দুজনের কাছ থেকে। মাথা নামিয়ে সুধামিত্র বললেন, বেশ, তাই হবে। শুধু শ্যামলী সোমের মুখ থমথম করতে লাগলো। এমনিতেই সে গম্ভীর, আরও গম্ভীর হয়ে বীজগণিতের পাতা উল্টে চলল। সুধা সেনগুপ্ত শ্যামলী সোম একই কলেজে সহপাঠিনী। সুধা হইচই করতে ভালোবাসত, কলেজের ফাংশানে মণিপুরি নাচত, কলেজ স্পোর্টসেও যোগ দিত কখনো কখনো। হোস্টেলের মেয়েদের লুকোনো খাবার খুঁজে বের করে নিঃশব্দে লোপাট করবার কাজে তার জুড়ি ছিল না। শ্যামলীর স্বভাব ছিল ঠিক উল্টো। একটা বিষণ্ণ গাম্ভীর্য তাকে ঘিরে থাকত সব সময়। হোস্টেল আর স্কুলের মাঝখানে কৃষ্ণনগর নামে একটা শহরের অস্তিত্ব কোথাও আছে, একথা তার কোনো দিন মনে হয়নি। ঝুলন কিংবা বারদোলের মেলা কিছুই তার ধ্যান ভাঙতে পারেনি। তবু আশ্চর্য বন্ধুত্ব গড়ে উঠেছিল দুজনের ভেতর, যেন বৈজ্ঞানিক নিয়ম, যেমন করে ঋণাত্মক ধনাত্মককে টানে। বিএ পাশ করার পর এলো বিচ্ছেদ। বছর দুই পাতার পর পাতা শ্যামলীকে চিঠি লিখত সুধা। জবাব দিতে গিয়ে 1 ঘন্টা ধরে কলম আঁকড়ে 8 লাইনের বেশি কথা ফুটত না শ্যামলীর। তারপর যেমন হয়, জীবনের 2 দিগন্তে মিলিয়ে গেল দুজনে। আরও 4 বছর পরে এমএড হেডমিস্ট্রেস সুধা সেনগুপ্ত অ্যাপ্লিকেশনের ফাইল ঘাঁটতে ঘাঁটতে শ্যামলী সোম বিএ বিটির দরখাস্ত পেল। কলেজের নাম, বিএ পাশের বছর সন্দেহ মাত্র রইল না। স্টেশনে নেমে শ্যামলী দেখল প্ল্যাটফর্মে সুধা দাঁড়িয়ে। তুই এখানে? তোর জন্যেই তো। সত্যি? আনন্দে শ্যামলীর চোখ জ্বলতে লাগলো। তুইও বুঝি এই স্কুলে? স্কুলের বেয়ারা এগিয়ে এলো সেই সময়, বলল, বড়দি, জিনিসপত্রগুলো তাহলে? হ্যাঁ, রিকশায় তুলে দে, আমার কোয়ার্টারেই যাবে। ভর্তি? শ্যামলী যেন অভ্যাসেই 2 পা পিছিয়ে গেল। তুমি তবে? হ্যাঁ ভাই, হেডমিস্ট্রেস। কি করব, বড়াতের দোষ। তার জন্য শুরুতেই তুই পর করে দিবি নাকি? না না, মানে, শ্যামলী কথা খুঁজে পেল না। আচ্ছা,
পরে হবে ওসব, এখন তো বাড়ি চল। আর 4 বছর ধরে কত কথা জমে আছে তোর সঙ্গে, সারা রাত বকেও শেষ হবে না। আয় আয়। প্রায় টানতে টানতে শ্যামলীকে নিয়ে চলল রিকশার দিকে। সেই যে নিয়ে গেল, তারপর থেকে নিজের কাছেই রেখেছে। টিচার্স মেসে চলে যাবার কথা 2-1বার তুলেছিল শ্যামলী। সুধা প্রায় তেড়ে এসেছে। কেন, এখানে কি অসুবিধেটা হচ্ছে শুনি? অসুবিধে আমার নয়, খামোকা তোর ওপর চড়াও আবার কিসের? 3টে ঘর রয়েছে আমার, কি কাজে লাগবে শুনি? অন্য খরচা সবই তো দিচ্ছিস, মিথ্যে গণ্ডগোল করছিস কেন? অভিমানে ছলছল করে উঠল সুধার চোখ। একলা বাড়িতে থাকি, রাত্রে চোর ডাকাত এসে যদি খুনও করে যায়, কেউ দেখার নেই। আচ্ছা বেশ, ভালো না লাগলে চলে যা। শ্যামলী হাসল। তোর কোয়ার্টারের লাগাও প্রেসিডেন্টের বাড়ি, সামনে 100 গজ দূরে থানা। ডাকাত এসে গলা টিপে ধরলে কেউ কিছু করতে পারবে না। শ্যামলীও যে বিশেষ কিছু করতে পারবে তা নয়। আর ডাকাত যে বাড়িতে কখনো আসবে না, এ কথা শ্যামলীর চাইতে সুধা আরও বেশি করেই জানে। তবু চলে যাওয়া যায় না। সব কিছুর ওপর সুধা সেই ব্রহ্মাস্ত্র। কপাল দোষে হেডমিস্ট্রেস হয়েছি বলে তুইও যে আমাকে এমনভাবে পর করে দিবি, এ আমি কোনো দিন ভাবিনি। শ্যামলীর আসল কাঁটাটা এখানেই। সাধারণ অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে হেডমিস্ট্রেসের বান্ধবীর ভূমিকা কেমন যেন লজ্জাকর মনে হয় তার। কলেজের দিনগুলো ছিল আলাদা, কিন্তু এখন? আর শ্যামলীর ওই দুর্বলতাটা জানা আছে বলেই সুধা বারবার এমনভাবে কথাটা তোলে যে কাঁটাটার অস্তিত্ব প্রাণপণে গোপন করে যেতে হয় শ্যামলীকে। তবু 7-8 মাস অনেকখানি সহজ হয়ে এসেছিল। সুধা সেনগুপ্তর অসাধারণ পপুলারিটি এখানে। ছাত্রীরা শ্রদ্ধা করে, টিচারেরা ভালোবাসে, গভর্নিং বডি সম্পূর্ণ বিশ্বাস করে তাকে। তাই যেখানে সবচাইতে বেশি ভয় ছিল অন্য টিচারদের ঈর্ষার উত্তাপ, বিন্দু মাত্র টের পেতে হয়নি শ্যামলীকে। কিন্তু এতদিন পরে আবার মেঘের ছায়া পড়েছে। সুধা সেনগুপ্ত নয়, সুধা মিত্র। সরু সিঁদুরের রেখা জ্বলছে শীতে। শুধু হেডমিস্ট্রেস নয়, তাকে সয়ে গিয়েছিল দুজনের মাঝখানে আর একজন এসে আড়াল করে দাঁড়িয়েছে এখন। অন্য টিচারদের মতো, সেক্রেটারির মতো শ্যামলীও খুশি হতে চেয়েছিল, বলতে চেয়েছিল হার্টি কনগ্র্যাচুলেশনস, কিন্তু কিছুতেই বলতে পারল না। মনটা আশ্চর্যজনকভাবে আড়ষ্ট আর সংকীর্ণ হয়ে উঠল তার। সুধার ফিরতে দেরি হবে, স্কুল কমিটির মিটিং আছে আজকে। শ্যামলী একাই ফিরল। জামা কাপড় বদলালো, গা ধুতে গিয়ে অন্যমনস্কভাবে চুল ভিজিয়ে ফেলল। তারপর ভেজা চুল মেলে দিয়ে নিজের ঘরটির জানলার পাশে বসে পড়ল তক্তাপোশের ওপর। এই জানলায় বসে একটা নদী দেখা যায় কিছু দূরে, শিলাই, ভালো নাম শিলাবতী। দেখা যায় বালির চর, চোখে পড়ে খেয়াঘাটের এক টুকরো খড়ের চালা। নদীর ওপারে বিকেলের লাল রং, সেই লালের নিচে কালো ছায়া পড়তে শুরু করেছে। কয়েকটি মানুষের বিন্দু, এক পাল মোষ চলেছে, এখান থেকেও দেখা যায়, পায়ের ধুলো উঠছে তাদের। শ্যামলী চেয়ে রইল সেই দিকেই। মনের মধ্যেও সন্ধ্যা নামছে তার। সুধা বিয়ে করে এলো, অথচ তাকে পর্যন্ত খবর দিল না একবার, একটা চিঠি পর্যন্ত লিখতে পারল না। তার চেয়েও বড় কথা রেজিস্টার্ড ম্যারেজ, তার মানে
অনেক দিন আগে থেকেই জের চলছিল। ব্যাপারটা হঠাৎ ঘটেনি, কিন্তু এই 8 মাসের ভেতরে একদিনের জন্য সুধা মুখ খোলেনি তার কাছে, একবারও বলেনি। আরও একটা আড়াল তৈরি হয়েছে দুজনের মাঝখানে। ইচ্ছে করেই বলেনি হয়তো, আর শ্যামলী নিজেই তার কারণ। মাস 5 আগের কথা, স্কুলের আর একজন টিচার বিয়ে করে রিজাইন দিয়ে চলে গেল। সুধা বলেছিল, লীলার স্বামীকে দেখলুম ভাই, বেশ ছেলেটি, লীলা সুখী হবে। শ্যামলী চুপ করে থেকেছিল কিছুক্ষণ, তারপর জবাব দিয়েছিল, না, সুখী হবে না, মরবে। সুধা চমকে উঠেছিল, হঠাৎ এমন সিনিসিজম কেন রে? কেউ তোকে বিট্রে করেছে নাকি? না, সে দুর্ভাগ্য আমার হয়নি। কথা বলছিস কেন তবে? পুরুষ জাতটাকে আমি জানি বলে। ওরা ওই রকম লোভী, স্বার্থপর, মেয়েদের এক্সপ্লয়েট করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই ওদের। আচ্ছা আচ্ছা, তোরও দিন আসবে, অন্য কথা শুনতে পাবো তখন। না, সেরকম দিন কখনো আসবে না আমার। বিদ্বেষটা আজকের নয়, ছেলেবেলা থেকে জমে উঠেছে চেতনার গভীরে। সেই কৃষ্ণনগর শহরে তাদের পাশের বাড়ির ওভাসিয়ার ভদ্রলোক প্রায় মাঝরাতে আকণ্ঠ মদ গিলে ফিরে আসতো সে বেপাড়া থেকে। তারপর স্ত্রীকে ধরে ঠ্যাঙানো, সেই যন্ত্রণার গোঙানি আর কদর্য চিৎকার রাতগুলোকে কি বীভৎসভাবে আবিল করে দিত। বউটির মুখখানা এখনও মনে পড়ে, সাদা শঙ্খের মতো রক্তহীন মুখের রং, কঙ্কালসার হাতে দুগাছা কাঁচের চুড়ি, কুঁজো হয়ে কুয়োতলায় বসে এক পাঁজা বাসন মাজছে। তারপর কলকাতার বিটি পড়ার সময় সেই বিবাহিত মেয়েটি পড়তে এসেছিল তাদের সঙ্গে। চাকরি করে সংসার চালাই ভাই, তবু 4-5টা ছেলে মেয়ে। ওকে বলি, দোহাই তোমার, আমাকে দয়া করো, আর আমি পারি না, অনেক তো হলো, এবার আমায় রেহাই দাও। আজকাল তো কত রকম অপারেশন হয়েছে। উনি বলেন, আমরা নৈহাটি ভাটপাড়ার পণ্ডিত বংশ, এসব পাপ কথা মুখেও আনতে নেই। ছেলেবেলার ঘৃণাটা আরও তীব্র হয়েছে, আরও ভালো করে শেকড় মেলেছে মনের ভেতর। সুধা সেই ইতিহাস জানে না, কিন্তু শ্যামলীর মন বুঝতে পেরেছে। তাই হয়তো সমস্ত জিনিসটাই এমন করে তার কাছে লুকোতে হয়েছে সুধাকে। সেদিক থেকে সুধার ওপর রাগ করা যায় না। কিন্তু শিলাবতীর ওপর সন্ধ্যা নামল, মানুষগুলোকে চোখে পড়ে না আর। একটা আলো জ্বলে উঠল মিটমিট করে, খেয়াঘাটের আলো। আলোটার দিকেই চেয়ে রইল শ্যামলী। ওই নদীটা পার হয়ে লোকগুলো কোথায় যায়? বালির চর পেরিয়ে, মাঠ পেরিয়ে কোথায় গ্রাম আছে? কত দূরে? চুলগুলো ভালো করে মোছা হয়নি, গায়ের ব্লাউজ অনেকখানি ভিজে গেছে। হঠাৎ শ্যামলীর শরীরে একটা শীতার্ত শিহরণ জাগল। মনে হলো কখন যেন শরীর থেকে আর একটা শরীর বেরিয়ে চলে গেছে, পার হয়ে গেছে শিলাই নদীর রাত্রির কালো জল। তারপর অন্ধকারে বালির চর ছাড়িয়ে বাতাসে শোঁ করা বাবলা বনের ভেতর দিয়ে কোথায় একা এগিয়ে চলেছে সে। দিগন্তের শেষ সীমান্তেও একটি আলো নেই কোথাও, একটি গ্রামের চিহ্নও কোথাও চোখে পড়ে না। শ্যামলী চমকে উঠল। আশ্চর্য, কেন এই অর্থহীন ভাবনা? এমন একটা অদ্ভুত চিন্তা কেন এলো তার মনে? ঘরে জুতোর শব্দ, একটা তীব্র আলোর জোয়ার। সুধা সুইচটা টিপে দিয়েছে। কিরে,
অমন করে অন্ধকারে যে এমনি। শ্যামলী অপ্রস্তুত ভাবটা কাটিয়ে নিতে চেষ্টা করল। এত তাড়াতাড়ি মিটিং হয়ে গেল আজ? কয়েকটা ফর্মাল ব্যাপার ছিল। সুধা হঠাৎ বসে পড়ল শ্যামলীর পাশে, দুহাত দিয়ে গলা জড়িয়ে ধরল তার। খুব রাগ করেছিস আমার ওপর না? রাগ করবো কেন? বিয়ের কথা তোকে তো আগে বলিনি। সুধা দ্বিধা করল একটু। সত্যি বলতে কি, অনেকবার বলবার জন্য মুখ চুলবুল করে উঠেছে, কিন্তু সামলে নিয়েছি সঙ্গে সঙ্গে। তোকে তো জানি, বলে বসবি দাও টু ব্রুটাস। শ্যামলী জোর করে হাসল। আমাকে একটা মারাত্মক ভাবলি কেন তুই? আমার নিজের মত যাই হোক, সেটা তোর ওপর কেন আমি চাপিয়ে দিতে চাইব? তাই তো নিয়ম ভাই, নিজের চোখ দিয়েই সবাই অন্যকে দেখে। তাহলে তুই রাগ করিসনি তো? আজ সকালে এসে পৌঁছনোর পর তোর সামনে কি যে ভয়ে ভয়ে আছি। কি পাগলামি করছিস সুধা? কি করে বিয়ে হলো তাই বল। সুধার বিয়ের ইতিহাসে এক বিন্দু কৌতূহল ছিল না। তবু শ্যামলী মনে হলো তার কাছে এই কথাটা শোনবার জন্য সুধা অপেক্ষা করে আছে। আর ঠিক তাই ঘটল। সুধার খাট ছেড়ে উঠল না, স্কুলের জামা কাপড় ছাড়ল না। শ্যামলীর কতগুলো হোম টাস্কের খাতা ছিল, সেগুলো দেখতে দিল না তাকে। ঝিকে দিয়ে বারতিনেক চা আনালো। তারপর গলার স্বর, সুখ আর লজ্জা মিশিয়ে সমস্ত কাহিনীটা বলে যেতে লাগলো। আলাপ হয়েছিল ইউনিভার্সিটিতে। পাশ করবার পরও সম্পর্ক মুছে গেল না, আরও ঘন হয়ে উঠল দিনের পর দিন। কিন্তু একটা রোজগারের সুরাহা না হলে ছেলেটার সাহসে কুলোয় না। ইকোনমিক্সে MA, এতদিনে ব্যাংকে মোটামুটি ভালো চাকরি পেয়েছে একটা। বাধা ছিল বই কি। সুধার বাপ ভয়ঙ্কর কনজারভেটিভ, কিছুতেই যাবেন না জাতের বাইরে। আজকের দিনেও কি মেন্টালিটি ভেবে দেখ। মা আপত্তি করেনি, কিন্তু বাবার অমতেই সিভিল ম্যারেজ ছেড়ে নিতে হয়েছে ছুটির ভেতরে। লোকটাকে দেখলে তোর মায়া হবে শ্যামলী। সুধার স্বরে সত্যিকারে সুধা ঝরে পড়ল। কি হোপলেসলি ছেলে মানুষ। মেসের চাকর নতুন জুতো জোড়া পায়ে দিয়ে দেশে চলে গেল, চোখের সামনে দেখেও একটা কথা বলতে পারল না। 3 মাসের ভেতর 2 বার ট্রামে পকেট মেরে দিয়েছে। বন্ধুরা টাকা ধার নেয়, কেউ ফেরত দেয় না, অথচ মুখ ফুটে চাইতে পারে না কোনো দিন। বলতো ভাই, আমি কি করি এইবারে? মাথার ভেতর কেমন একটা যন্ত্রণা হচ্ছে শ্যামলীর। দূরে নদীর দিকটা যেখানে অন্ধকারে কালো হয়ে গেছে, সেখান থেকে খেয়াঘাটের আলোটা যেন তার চোখের তীরের মতো মিটছে। অনেকক্ষণ তো হলো, তবু কেন চুপ করতে পারে না সুধা? ভদ্রতার খাতিরেই বলতে হলো, সেই ভোলানাথকে তবু ফেলে চলে এলি? কি করব ভাই, 1 বছর কষ্ট করতেই হবে। ওর চাকরিটা কনফার্ম না হলে কলকাতায় ভস করে একটা বাসা বাঁধা, বুঝিস তো? তবে চেষ্টা আমিও করছি। কলকাতায় একটা স্কুলে যদি কিছু জোটাতে পারি, তাহলে আর অসুবিধে থাকে না। অর্থাৎ তৎক্ষণাৎ চলে যেতে পারে এখান থেকে। শ্যামলীকে অনায়াসে পেছনে ফেলে চলে যাবে, তার কথা মনেও পড়বে না একবার। অথচ স্টেশনে নামা মাত্র তাকে জড়িয়ে ধরে বলেছিল, ভাই তুই এখানে আসবি জেনে আনন্দে 3 রাত আমি ঘুমোতে পারিনি। ভিজে ব্লাউজটার ছোঁয়ায়
আর একবার শিউরে উঠল শরীর, আর একবার মনে হলো নদীর ওপারে সেই অন্ধকার মাঠটার ভেতর দিয়ে সেই রাত্রের হাওয়ায় সনসনানি জাগা বাবলা বনের ভুতুড়ে ছায়ার তলা দিয়ে তার আর একটা নিঃসঙ্গ শরীর কোথায় কত দূরে এগিয়ে চলেছে। সেই পথটার কোনো শেষ নেই, সেই অন্ধকারটার কোনো সীমা নেই কোথাও।